এই গণভোটের প্রয়োজনটা কি ছিল? আজকে 2.5 কোটি লোক না ভোট দিয়েছে, তাহলে কি 2.5 কোটি লোক এই জুলাই গণঅভ্যুত্থান এবং হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি, না ভোট হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি 80 লাখ, না ভোট দিয়েছে 2 কোটি 25 লাখ। ওইরকম 2.25 কোটি লোক না ভোট দিয়েছে। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে হবে 2.25 কোটি লোক আমাদের ঐক্যমত কমিশনের এই মতামতকে পছন্দ না, রিজেক্ট করেছে, অথবা শেখ হাসিনার শাসনামলকে জায়েজ করেছে, অথবা গণঅভ্যুত্থানকে নেগেটিভ করেছে? সুতরাং গণঅভ্যুত্থানের এই গণভোটের রেফারেন্ডামের এই যে আইডিয়াটাই আমার কাছে একটা আনওয়াইজ ছিল, যে এটা কোন ধরনের কথা। 71 স্বাধীনতার পরে যদি বলতেন যে স্বাধীনতা ঠিক হয়েছে, আমার যুদ্ধটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, হ্যাঁ না ভোট দাও, তো কেউ না কেউ তো নাই দিবেই। তার মানে কি আপনি সাইকোলজি ফিলোসফিক্যালি আপনি রং আইডিয়া ইনপুট করলেন। ব্যাপার উনি তো বলেন নাই যে আমি অন্য অর্থে বলছি, উনি বলেছেন? বলেননি তো, উনি লিখেছেন এটা, এবং ওটা আবার ইংরেজিতে লিখেছেন। আমি ওনার নাম নিচ্ছি না, কারণ নাম নিলে আবার মানে একই দরকার, ওনাকে বলবো ওনাকে আমি আক্রমণ করছি, দরকার নাই। উনি এমনি আমার উপরে নানা কারণে খেপে আসছেন, আমার নাকি লেখাপড়া টেখাপড়া নাই এগুলি বলে আর কি। পত্রিকা আছে ইত্তেফাক, বাংলা শব্দ না। আপনি ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? আচ্ছা, আমি বললাম ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? ভাই শব্দ নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই, এত ব্যাখ্যার দরকার নাই। কারণ আমার কথা হলো এই শব্দগুলো আমি বুঝি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এসেছে কাজেই দলীয় অবস্থান এবং সরকারি অবস্থান বা রাষ্ট্রীয় দায়িত্বের অবস্থানটা আলাদা করে ডিফাইন করা কিন্তু আছে। গত রাত্রে আমিও সেখানে উপস্থিত ছিলাম। মানুষ ফুলটা দিতে পারি, সুতরাং এই কালচারটাও তার মানা উচিত ছিল। এখন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা সারা দিন বেশ কয়েকটি শব্দ নিয়ে বেশ চর্চা দেখলাম। আজাদি, ইনকিলাব, ইনসাফ, মুলক, কম। এই শব্দগুলোর উৎপত্তি কোথায় আমরা সবাই মোটামুটি জানি। আজাদি ফার্সি থেকে এসছে, ইনকিলাব আরবি শব্দ, ইনসাফ আরবি শব্দ, মুলক আরবি শব্দ, কম আরবি শব্দ। এই শব্দগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে আলোচনা চর্চা চলছে, মূলত 5ই আগস্টের পর থেকে আমরা দেখলাম এই শব্দগুলো বেশ আমাদের মুখের ভাষায় চলে এসছে। রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল নয়, বিশেষ করে নির্দিষ্ট কিছু রাজনৈতিক বলয়ের মধ্যে বেশি চর্চা হয়েছে শব্দগুলো। তো আমাদের দেশে এই যে শব্দগুলোর ব্যবহার আগে কম হলেও দেখা যেত যে সবসময় ছিল, সম্প্রতি এর ব্যবহার কেন বাড়লো? এটি কি পরিকল্পিতভাবে আরোপ করা হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি স্বাভাবিকভাবে আন্দোলনের পর মানুষ এই শব্দগুলোকে বেছে নিয়েছে বলে আপনি মনে করছেন? না, এটা আমি মনে করছি এগুলো না, ধরেন বিদেশি শব্দ, কিন্তু বিদেশি শব্দ সব ভাষাতে আছে, আমাদের ভাষাতেও আছে। এই শব্দগুলো আমাদের ভাষায় যে কখনো ছিল না তা কিন্তু না, আমাদের ভাষাতে ছিল, আগেও ছিল। এখন বিদেশি শব্দ, আমি তো মনে করি এটা, যে ভাষায় যত বেশি বিদেশি শব্দ থাকে না, সেই ভাষা তত সমৃদ্ধ হয়, এতে কোনো সমস্যা নেই কিন্তু। এবং এখন এইগুলি প্রশ্ন হলো এখানে দুটো। একটা হলো আপনার, আমি আজকে দেখলাম একজন বিখ্যাত ব্যক্তি, উনি একটা পোস্ট দিয়েছেন, উনি বলেছেন এগুলো নাকি বাংলা শব্দ দিয়েছেন। এটা খুব আপত্তিকর, এটা বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। বাংলা ভাষায় বিদেশি শব্দের, যেমন এটা আপনার আমরা মগ বলতেছি, বিদেশি শব্দ, গ্লাস বিদেশি শব্দ, টেবিল চেয়ার বিদেশি ব্যাপার। উনি তো বলেন নাই যে আমি অন্য অর্থে বলছি, উনি বলেছেন? বলেননি তো, উনি লিখেছেন এটা, এবং ওটা আবার ইংরেজিতে লিখেছেন। আমি ওনার নাম নিচ্ছি না, কারণ নাম নিলে আবার মানে একই দরকার, ওনাকে বলবো ওনাকে আমি আক্রমণ করছি, দরকার নাই। উনি এমনি আমার উপরে নানা কারণে খেপে আসছেন, আমার নাকি লেখাপড়া টেখাপড়া নাই এগুলি বলে আর কি। আমি কী বলবো ভাই, কেন নামই নেবো না ওনার, কিন্তু উনি যেটা বলেছেন, এবং এটা নিয়ে অনেক সারাদিন হচ্ছে। পাল্টাপাল্টি অনেকের মন্তব্য আমরা দেখছি, কিন্তু এখানে তো ভাই অন্য কিছু নাই, কিন্তু দাবি করছেন এগুলি বাংলা শব্দ। এগুলি বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। তবে বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হলে কোনো অন্যায় না, এটা হয়। পৃথিবীর সব ভাষাতেই বিদেশি শব্দ আছে। আচ্ছা, এটি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? মানে আমরা আসলে 5ই আগস্টের পরে দেখলাম মানুষ ব্যবহার করছে এবং বিভিন্ন প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। ইনকিলাব, ইনসাফ দরকার, আজাদি, এই শব্দগুলো আমরা আসলে আগে পাইনি। অ্যাকাউন্ট আমি বলি, অ্যাকাউন্টটা দু ধরনের। এক ধরনের কি, মানে 24-এর 5ই আগস্টে তো একটা সরকারের পতন ঘটছে না? যে সরকারের পতন হয়েছে সেই সরকারটা কিছু কিছু বিষয় নিয়ে বেশ বাড়াবাড়ি করতো। মানে বাড়াবাড়িটা এই পর্যায়ে, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ভাষার আন্দোলন, সংস্কৃতি, কালচার যেটা বলি আমরা আর কি,
হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকম সঙ্গীত, এগুলো নিয়ে তারা এক ধরনের বাড়াবাড়ি করতো। ওই বাড়াবাড়ির বিপরীত একটা মানে আপনার হিসেবে, মানে প্রমাণ হিসেবে এই শব্দগুলি, তখন যখন সরকারের পতন ঘটলো তখন এগুলি বেড়ে উঠলো। যেমন আগে ইনকিলাব, তুমি ইনকিলাব জিন্দাবাদ বলতে পারবে না, এই যে এক ধরনের মানসিকতা ছিল আগের সরকারে। যেহেতু তাদের পতন ঘটছে, তখন এইখানে আমি মনে করি তাৎক্ষণিক ক্ষোভ, রাগ থেকে এগুলি কিন্তু কিন্তু চলে বাংলা আসছে। ভাষায় এত সুন্দর শব্দ থাকতে আপনার মনে হয় যে বিপ্লবের মতো শব্দ বা স্বাধীনতার মতো শব্দ বাদ দিয়ে আমরা এই শব্দগুলোকে যে বেছে আচ্ছা, আপনি নিচ্ছি, আমাকে বলেন তো ভাই, এটা এটা এইটা আপনি যদি শব্দ ওইভাবে খুঁজেন, কি নিজেদেরকে আলাদা করার জন্য আমি বলছি কি না, এমন কিছু? এইটা কিছুটা আলাদা হতে পারে। আপনি বলেন তো ভাই, আওয়ামী লীগ, দুইটা শব্দ এখানে, একটাও তো বাংলা শব্দ না। আওয়ামী কি বাংলা শব্দ? বাংলা না, শব্দ না তো। বিদেশি বাংলাদেশে শব্দ। ভালো পত্রিকা আছে ইত্তেফাক, বাংলা শব্দ? শব্দ না। আপনি ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? ইনকিলাব পত্রিকা আচ্ছা, আমি বললাম ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? ভাই শব্দ নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই, এত ব্যাখ্যার দরকার নাই। কারণ আমার কথা হলো এই শব্দগুলো আমি বুঝি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ইনকিলাব বইলে নিয়ে আমি কি করতেছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ওই যে শব্দ নিয়ে মাতামাতি করি, ওই যে এটা বলে না যে লক্ষ্য রেখে উপলক্ষ নিয়ে টানাটানি, জি। দরকার নেই তো। আপনি মূল বৃক্ষ ধরে টানাটানি করেন, ওই শাখা পোশাখা নিয়ে মাতামাতি করে অধিক সময় নষ্ট করবেন। আচ্ছা মাসুদ কামাল, ধন্যবাদ। আমি আবারও আসবো নিশ্চয়ই আপনার কাছে। আজিজুল বারী হেলাল, যেমনটা তিনি বলছিলেন যে শব্দ নিয়ে মাতামাতি করার দরকার নেই, আমরা আসলে যেই শব্দই ব্যবহার করি না কেন মানুষ প্রতিবাদের ভাষা বুঝলেই হলো। আপনি কি একমত কিনা এই বিষয়ে, নাকি অবশ্যই শব্দ নিয়ে আপত্তি অবশ্যই রয়েছে? আমার কোনো আপত্তি নেই, কারণ কি ল্যাঙ্গুয়েজ ডাইনামিজম একটা কথা আছে, ভাষার গতিশীলতা। যুগে যুগে, দেশে দেশে, কালে কালে এক ভাষা আর এক ভাষায় রূপান্তরিত হয়, একটা ভাষা আর এক ভাষার ভিতর চলে যায়। আমাদের দেশে দেশি শব্দ কয়টা? আমি যখন ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পরীক্ষা দিই তখন আমাদের পরীক্ষায় আসতে এগুলো। বাংলাদেশে আমি জানি 200টার মতো দেশি শব্দ আছে। দেশি শব্দ, বিদেশি শব্দ আমরা পড়তাম না আগে ছোটবেলায়? দেশি শব্দ আছে 200টা। এই যে আপনার টেলিভিশনের নাম স্টার নিউজ, আপনি তো লিখতে পারতেন তারকা সংবাদ, খারাপ না তো শুনতে, তা আপনি লিখছেন কারণ মোবাইল, আপনি কি এটা মেসেজ, এই যে কত শব্দ সম্ভার ঢুকছে আমাদের দেশে, তো 200 দেশি শব্দ আর সব বিদেশি শব্দ। অতএব আপনি বাংলা একাডেমির নাম বাংলা কিন্তু এই একাডেমি, শব্দগুলো নিয়ে কিন্তু আপত্তি সমস্যা হচ্ছে কেন? না, বেশিরভাগ সময় দেখা যায়। না এইটা তো মতলববাজি। ইনকিলাব আপনার আরবি শব্দ, আজাদি এটা হলো উর্দু শব্দ, আর আপনার এই উর্দু শব্দ, এইগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে যুগে যুগে। আপনি এগুলোকে সিঙ্গেল আউট করবেন কিভাবে? যখন যে ভাষাটা চলে আসে মুখে আমরা সেটা বলি। এটার কেউ যদি মতলববাজি করে বলে, সেটা আমি জানি তার মনের মধ্যে কি আছে। আমি বিপ্লব বলতে পারি, ইনকিলাব বলতে পারি। আমি আরেকটু বলি, আমি আরেকটু বলি, দেখেন এই যে ভাষার যে ভিন্নতা এবং ভাষাকে পৃথকীকরণ, আপনি যদি জাপানে যান দেখবেন জাপানে বর্ণমালা 2 প্রকার, একটা হলো হিরাগানা, একটা হলো কাতাকানা। আপনি যদি জেনুইন জাপানি শব্দ লিখতে চান আপনাকে হিরাগানায় লিখতে হবে। আপনি যদি কোনো বিদেশি শব্দ, জাপানে প্রচুর বিদেশি শব্দ, সেটা লিখতে গেলে আপনাকে কাতাকানা সব ওয়ার্ডে লিখতে হবে, লেটারে লিখতে হবে। আবার ওরা চাইনিজদের উপরে এত বিদ্বেষ, তারপর চাইনিজ যে শব্দগুলো ওদের জাপানি ভাষায় শুকছে, সেটা লিখতে গেলে কাঞ্চি দিয়ে লিখতে হয়। এইভাবে ওরা ওদের ভাষাকে স্বাতন্ত্র্যবোধ বজায় রেখেছে। আমাদের বাংলা ভাষায় এত বিদেশি শব্দ, টেবিল, এই টেবিলটা লিখে আপনি তো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিয়েই লিখবেন, অন্য কোনো বর্ণমালা তো আপনি আবিষ্কার করেননি যে ওইটাকে আপনি বুঝাবেন যেটা বিদেশি শব্দ। এই জন্যই বলছি ভাষার গতিশীলতা। সব ভাষায় সব শব্দ আপনি প্রয়োগ করতে পারেন। আপনি 111 ব্যবহার করছেন, 911 ব্যবহার করছেন, আপনি বাংলা একাডেমি ব্যবহার করছেন, আপনি আমি যে শব্দগুলো টেলিভিশন কি ছিলাম দূরদর্শন আপনি বলেন, টেলিভিশন সেই কথাতে আসে সমানই আজিজুল বারী বলছে। হেলাল, এবার বিদ্যুৎ জানি বলছে যে শব্দগুলো নিয়ে আসলে প্রশ্ন উঠছে আজ এই সারা দিন ধরে শব্দগুলো আমরা কোনো যেগুলো সমস্যা না, দেখলাম, এটা ব্যবহার করতেই পারেন। এই পারেন। যে যুগে যুগে আমাদের দেশে আগেও ছিল, এখনো ছিল, হঠাৎ করে কেউ যদি বলে যে এই ভাষাগুলো ব্যবহার করা ঠিক না, তাহলে তারা কোনো একটা মতলববাজি থেকে এমন কথা বলছে। অনেকেই বলছে। তাদের মধ্যে একজন হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলছেন যে ইনকিলাব তো শব্দ তাদের, যারা আমাদের ভাষা কেড়ে নিয়েছিল। আমার ব্লিডিং হয় ইনকিলাব আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। আমি ওনার কথা কোট করছি, ইট ইজ এ ফেইলিয়ার অফ আওয়ার টিচার। বিএনপির ফেসবুক পেজেও আমরা দেখেছি 3 এবং 4 আগস্ট এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো দুটো কি বিপরীতমুখী কথা? এখন দেখেন, বিএনপি একটা পরিবার, সেই পরিবারের বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতবাদ থাকেই।
কিন্তু আমি যেভাবে এই ভাষাকে দেখছি, আমাদের বিদ্যুৎ মন্ত্রী টুকু ভাই হয়তো উনি আর একটা দৃষ্টিকোণ থেকে দেখছে। তিনি মুক্তিযোদ্ধা করেছেন, তিনি চিন্তা করছেন যে ইনকিলাব মনে হয় যে আপনার পাকিস্তানি বা অন্য কোনো শব্দ। আমি তো এভাবে দেখছি না, আমি তো বিএনপি করি, আমি তো মনে করি না, ইনকিলাব আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছে, আমরাও ব্যবহার করি, আবার আমরা বিপ্লবও ব্যবহার করি, সংগ্রামও ব্যবহার করি, তাই না? আজাদি ব্যবহার করি, আবার মুক্তিও ব্যবহার করি। মানে শব্দ যখন প্রয়োগ, বক্তব্য যখন দিই, যেটা মানানসই, জনগণকে আলোড়িত হয়, সেই শব্দটা আমি ব্যবহার করি। বিপ্লব, আমি হয়তো ইনকিলাব বলছি না। কেউ যদি ইনকিলাব বলে, সে দোষের কিছু করলো না। এর সাথে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নেই। ভাষার গতিশীলতা, আপনি বিদেশি ভাষা প্রচুর, বাংলাদেশের দেশি শব্দ মাত্র 200টা, মাত্র 200। আপনি এবং এটা কোনো বলতে পারেন যে ভাষাই ভাষার আসলে দৈন্যতা আছে, স্বয়ংসম্পূর্ণ নয়। এইটা কিন্তু বলতে পারেন যে বাংলা ভাষার দৈন্যতা আছে। বাংলা ভাষার দৈন্যতা, আমরা বাংলা ভাষা একটা এপিক বা মহাকাব্য লিখতে পারিনি। আমরা ইভেন পৃথিবীর বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, সেটাও আমরা ঠিকমতো বাংলায় তর্জমা করতে পারিনি। কারণ ওই তর্জমা করতে গেলেও বিদেশি শব্দ ব্যবহার করতে, মানে ব্যাখ্যা করতে গেলেও বিদেশি শব্দ ব্যবহার। এই যে বাংলা ভাষার দৈন্যতা, আপনি শব্দ তৈরি করতে হবে, আপনার শব্দ তৈরি করতে হবে, আপনাকে নতুন নতুন শব্দ তৈরি করতে হবে। আপনি তো সেটা করেননি। এবং আমরা যেহেতু ভেরি মাচ কানেক্টেড টু গ্লোবালি, আমরা পৃথিবীর সাথে খুব বেশি কানেক্টেড, সুতরাং পৃথিবীর এই ভাষাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। পিছনের কথা বলে কোনো লাভ হবে না, সামনে এগিয়ে যেতে। বিদেশি ভাষাকে আপনাকে গ্রহণ করতে হবে, তা নয়তো আপনি কানেকশন করতে পারেন না সব দেশে আসলে বিদেশি ভাষার সব ব্যবহার দেশে। আমি করা তো হয়। জাপানে বললাম যে 3টা ভাষা, আমি 3 রকম, তার স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য সে তার নিজের ভাষাকে একরকম বর্ণমালায় লেখে, অন্যের ভাষাকে আর এক রকম বর্ণমালায় লেখে, বর্ণমালাও 2টা। এবং চায়না তাদের এত এন্ট্রি যে চায়না ভাষাকে তারা কাঞ্জি দিয়ে রাখে, মানে যখন সিম্বলিক লেখা লেখে, আমি দেখলাম তাদের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য। একটা বই পড়লে আপনি যদি হিরাগানা, কাতাকানা, কান না জানেন, পুরো একটা জাপানি বই পড়তে পারবেন না, এত কঠিন। কিন্তু ওরা দেখেন পৃথিবীর তাবৎ ভাষাকে ওদের ভাষায় রূপান্তরিত করেছে। আমরা যেটা পারিনি, আমরা শেক্সপিয়ারের সমস্ত নাটকগুলো পড়তে যে আমাদের কি কষ্ট হয়েছে। এটার বাংলা যখন ভার্সনটা আসছে, তখনও যিনি অনুবাদ করেছেন তিনি ঠিকমতো করতে পারেননি। আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, এই কোরআন শরীফের বাংলা পড়তে যে আমার বাংলায় অর্থ তো করা সম্ভবই, মানে ভালো ভালো অর্থটা খুঁজে পাই। এখন আমরা কিছুটা সাবলীল হয়েছি যে কিছু কিছু ভালো শব্দ খুঁজে পেয়েছি। ভাষার একটা দৈন্যতা আছে বাংলা ভাষা, এইটা ঠিক। জি, দেশি শব্দ আমাদের দেশে বোধহয় প্রায় 20,000 থেকে 30,000-এর মতো হতে পারে, আনুমানিক হিসাবটা আমি বললাম। 30,000 বেশি শব্দ হয় কবে? 20 থেকে 30,000-এর মতো এটা কে বলল আনুমানিক এটা? হিসাব। এটা আমরা বইতে ভাই পড়েছি যে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই, আমরা বইতে দেশি 200-এর মতো বিদেশি শব্দ আছে। আমার সবশেষ তথ্য অনুযায়ী আমার কাছে এই ইনফরমেশনটা কত হতে পারে? 20,000? জি, 20 থেকে 30,000-এর মতো আনুমানিক হিসাব বলা হচ্ছে দেশি শব্দ। ধন্যবাদ আজিজুল বারী হেলাল। আমি এবার যাচ্ছি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে। আপনাদের আমির ডাক্তার শফিকুর রহমান এবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে রাষ্ট্রীয় আচার হিসেবে তিনি এসেছেন, বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এসেছেন, না হলে হয়তো তিনি আসতেন কিনা এই প্রশ্ন আমি আপনার কাছে রাখবো। এতদিন জামাত শিবিরের পক্ষ থেকে বলা হতো যে শহীদ মিনারে ফুল দেওয়া নাজায়েজ বা শিরক বলা হতো, শিরক। তো এখন রাষ্ট্রীয় আচারের দোহাই দিয়ে এই যে যাওয়া, এটা কি রাজনৈতিক ভুল বদল হিসেবে দেখেন, নাকি আপনাদের কোনো পরিবর্তন এসেছে? থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমি মনে করছিলাম প্রথম চ্যাপ্টারে আপনি এই ভাষা নিয়েই আমাকে আপনি যদি কিছু যোগ করতে চান অবশ্যই করতে পারেন। সেই ক্ষেত্রে আসলে দেখেন, আমাদের ভাষার একটা ডাইনামিজম আছে, খুব ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ। আমরা পৃথিবীর প্রায় অনেক দেশের ভাষা আমাদের ভাষার ভিতরে আছে। আপনি যদি বলেন খালেদা, তারেক, এই শব্দগুলো আরবি, ইনকিলাবও আরবি, কোরআন শরীফে সূরা তারেক, মান্নান আরবি, আজিজুল বারি, আজিজুল আরবি আর বারিটা আবার উর্দু। ঠিক আছে, তো এই একজন মানুষের ভিতরে আরবি উর্দু ঢুকে গেছে। তো এখন এই জায়গা থেকে আমরা দোষণীয় কোনো কিছু দেখি না, বরঞ্চ এই শব্দগুলো যে জনগণ, সাধারণ মানুষ উপভোগ করছে, অ্যাকসেপ্ট করছে, এটা আমাদের ইয়ে। আর একটা জায়গায় আমরা কলকাতা ভার্সনে গেলে অনেকে খুশি হন, অনেকে কলকাতার অপোজিটে গেলে খুশি হন।
এখন কোন ভার্সনটা কোনটা কে অ্যাকসেপ্ট করছেন আর কে কোনটাকে রিজেক্ট করছেন এটা আলোচনার বিষয়, এটা জনগণ বুঝবে কারা কোনটাকে প্রাধান্য দিচ্ছেন। এদেশে অনেক ভাষার ব্যবহার হয়েছে পার্লামেন্টও, যেগুলো আবার কলকাতায় যে অনুবাদ করে নিয়ে আসা হয়েছে, এরকম অনেক কিছু দেখা গিয়েছে। আমি ওটা নিয়ে আর আলোচনা করতে চাই না। আপনি যেটা বলেছেন যে জামাত ইসলামের আমির তিনি বর্তমান বিরোধী দলীয় নেতা সরকারের, এই জায়গা থেকে তার উপরে যে রাষ্ট্রীয় দায়িত্ব আছে এবং রাষ্ট্রীয় যে রীতিনীতি আছে এটা পালন করা তার দায়িত্বের অন্তর্ভুক্ত। সেই দায়িত্বের অন্তর্ভুক্ত হিসেবে তিনি এবং আমাদের এমপি যারা নির্বাচিত ওনার সাথে ছিলেন এবং বিরোধী দলীয় অনেকেই তার সাথে ছিলেন, তারা কিন্তু এই রীতির কারণে সেখানে গিয়েছেন এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সভ্যতাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা পালন করেছেন। ইতিপূর্বে তিনি না, ইতিপূর্বে যখন ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ওনারা মন্ত্রী ছিলেন, ওনারাও কিন্তু ম্যাডাম জিয়ার সাথে শহীদ বেদিতে গিয়েছিলেন, সেখানে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। এই জায়গায় যাওয়ার রেওয়াজ এটাই প্রথম, বিষয়টা তা না, কিন্তু ফুল দেওয়ার রেওয়াজ বিরোধী দলীয় নেতা হিসেবে উনি দিয়েছেন। এর পাশাপাশি কিন্তু উনি হ্যাঁ এটা বিরোধী দলে তো এর আগে জামাত যায় নাই, এই প্রথম জামাত বিরোধী দলে গিয়েছে। আর জামাত ইসলামী দলীয়ভাবে কিন্তু আমিরে জামাত দলের নেতাকর্মী নিয়ে আজিমপুর কবরস্থানের শহীদদের ওখানে ফাতিহা পাঠ করেছেন, দোয়া করেছেন। এই কর্মসূচি জামাত আগেও পালন করেছে, এখনো পালন করছে। এবং আমি এই জায়গাটা আমি হ্যাঁ না, এটা তো উনি অ্যানসার করেছেন। জায়েজ না জায়েজের প্রশ্নে কিন্তু উনি যান নাই, উনি রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান পালনের দায়িত্ব থেকে গিয়েছেন। যখন সাংবাদিক ওনাকে প্রশ্নটা করেছেন তখন তিনি উত্তর না দিয়ে বলেছেন যে পবিত্র দিনে এসব কি ধরনের প্রশ্ন। এই প্রশ্নটা করা আসলেই তো উদ্দেশ্যমূলক। প্রশ্নটা যখন উদ্দেশ্যমূলক হয়, কাউকে হেয় প্রতিপন্ন করা বা কাউকে জানতে চাই, হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু দলীয় ভাবে যেটা জামাত ইসলামী পালন করেছে সেটাও মিডিয়াতে এসেছে এবং উনি বিরোধী দলীয় নেতা হিসেবে যেটা পালন করেছেন সেটাও মিডিয়াতে এসেছে। কাজেই দলীয় অবস্থান এবং সরকারি অবস্থান বা রাষ্ট্রীয় দায়িত্বের অবস্থানটা আলাদা করে ডিফাইন করা কিন্তু আছে। গত রাতে আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমি পাশেই ছিলাম। আমি একটু যদি আপনার কাছে বুঝতে চাই যে দলীয় অবস্থান হচ্ছে যে তার আমরা কবর জিয়ারত করেছি, ফাতিহা পাঠ করেছি, দোয়া করেছি, এই যে এটা আমাদের দলীয় আমাদের যে অবস্থান সেখান থেকে আমরা পালন করেছি। আর রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রীয় যে কালচার এবং আচার আছে সেই পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এটা করেছি। এবং গতকালকে কিন্তু আরেকটা সুন্দর বিষয় কিন্তু এসেছে, এটা কিন্তু আপনারা আলোচনা করছেন না, এটা আমাকে একটু বলতে দিন। আমি আসবো, আমি এই প্রশ্নটা নিয়ে নিই আপনার কাছ থেকে একটু উত্তরটা জানতে চাই। জামাত আমির এর পরের বার যদি বিরোধী দলীয় নেতা না থাকেন তারপর আর পুষ্পস্তবক অর্পণ বা সম্মান প্রদর্শন আমরা দেখব না। সরকার দলীয় যদি উনি প্রধানমন্ত্রী হন তাহলে তো উনি প্রধানমন্ত্রী হিসেবে দিবেন, তখন এখন তো বিরোধী দলীয় হিসেবে দিয়েছেন, সেই হিসেবে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে যে কালকে কিন্তু আরেকটা জিনিস ব্রেক হয়েছে, সেটা আমি স্যালুট করি এবং আমি ওয়েলকাম জানাই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুধু ফুল দিয়েই থেমে থাকেননি, তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে দোয়াও করেছেন। তাহলে জামাতের আমির দুইটাই করেছেন, উনিও কিন্তু দুইটাই করেছেন। সো দ্যাট এখানে আমার মনে হয় কোনো বিরোধ নেই এবং এটা রাষ্ট্রের দায়িত্বের থেকে এই রাষ্ট্রকে আমরা ওন করি, এই রাষ্ট্রের সভ্যতাকে ওন করি, রাষ্ট্রের কৃষ্টি কালচারকে আমরা ওন করি। রাষ্ট্রীয় দায়িত্বের কারণে আমাদের যেখানে যেতে হবে সেখানে আমরা সেটা করব। যতদিন না আলটিমেটলি সবাইকে নিয়ে আমরা একটা পরিবর্তন না করতে পারবো ততদিন এই প্রচলিত এই বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে। যেরকম সংসদে আমরা 1 মিনিট নীরবতা পালন করার বিধান আছে, এটার সাথে কিন্তু আমাদের ধর্মের ইয়ে নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি চেঞ্জ না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ওটা পালন করতে হবে। এটাই রীতি, এটাই নিয়ম। জি ধন্যবাদ। আজিজুল বারী হেলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং চাঁদপুর 4 আসনের স্বতন্ত্র এমপি এম এ হান্নানকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আপনাদের দল বিএনপি নেতাকর্মীরা বাধা দিয়েছেন। রুমিন ফারহানা বলেছেন যে তার কথা কোট করলে দীর্ঘ 17 বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। এসব ঘটনা আসলে কি মব নাকি বিচ্ছিন্ন ঘটনা, নাকি সেন্ট্রাল থেকে এমন কোনো নির্দেশনা রয়েছে যে তৃণমূলের দিকে যে স্বতন্ত্র হিসেবে যারা জিতে এসেছেন তাদের পুষ্পস্তবক অর্পণ করতে গেলে বা শ্রদ্ধা জানাতে গেলে বাধা দেওয়া হবে? না, এরকম কি একটা পার্টি বলতে পারে? বিএনপি একটা বৃহৎ দল,
রবিন ফারহান তো 100 বিএনপি করতো, তাই না? এবং আমাদের দল থেকে বিদ্রোহী হয়ে আরও অনেকেই জয়লাভ করেছে, রবিন ফারহানের মতো অনেকেই জয়লাভ করেছে। এখন তার উপরে কি হয়েছে আমি এটা ফেসবুকে দেখেছি। এখন এটা যদি সে ভালো করে ক্লিয়ার করতো, আপনিও তো একটা নিউজ পড়েছেন, তাই না? রবিন ফারহান যদি আজকে এখানে থাকতো, ও বলতে পারলে ভালো হতো আসলে ঘটনাটা কী হচ্ছে, বিএনপির ছেলেরা ওখানে গিয়েছে নাকি তার কোনো তিনি বিএনপি নেতাকর্মীদের কথাই বলছেন যে তারা বলছে। বাধা এখন আমি দিচ্ছে। যদি এখানে আসার সময় কোনো একটা সমস্যায় পড়ে বলি যে জামাত আমাকে এই কাজটা করছে, এখন এটা তো আসলে তদন্ত করা উচিত, দেখা উচিত, বললে তো হলো না। কারণ কি উনি তো রবিন ফারহান তো বিএনপি দলের ছিল, সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছে, এখন সেখানে সে ফুল দিতে গিয়েছে। এখন আপনি দেখেন যে যখন রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে তখন তো আমিও তো এমপি, আমি তো ওইখানে এন্ট্রি পাইনি, কারণ আমাদের একটা সময় আছে রাষ্ট্রীয় প্রোটোকলের পরে যে আমরা সাধারণ মানুষ ফুলটা দিতে পারি। সুতরাং এই কালচারটাও তার মানা উচিত ছিল। এখন সে যখন গেছে তখন কে তার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার একটা দৃঢ় বিশ্বাস, যেহেতু আমি এই দল দীর্ঘদিন করি, এই আরেকটা দলের উদাহরণও আছে যে চাঁদপুর 4 আসনের স্বতন্ত্র এমপি এম এ হান্নান, তার বেলায়ও একই ঘটনাই ঘটেছে, তিনিও ফুল দিতে পারেননি, বাধা পেয়েছেন। এখন কথা ফুল, আপনি যদি রাষ্ট্রীয় প্রোটোকলের যে রাষ্ট্রীয় অনুষ্ঠানটা যখন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, তারপরে বিরোধী দলীয় নেতা দিয়েছে, তারপরে কূটনীতিকরা দিয়েছে, এরপরে মনে হয় অন্যান্য দলগুলো সুযোগ পেয়েছে। রবিন ফারহান তো এলাকায় দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া, এখানে না। জি সেইখানে তার কি আপনি কি তার উপর আক্রমণ কি জি জি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছি। ওইটা আমার কাছে এই নিউজটা নেই। এটা যদি বিএনপি করেনি আমি এক কথায় বলতে পারছি না, যদি করে থাকে তাহলে অন্যায় করেছে এবং সেটা শাস্তি হওয়া উচিত। আর যদি এম এ হান্নানের উপর যদি কেউ করে থাকে সেটাও শাস্তি হওয়া উচিত। এখন আমার কাছে বক্তব্যটা তদন্ত করা উচিত, এইটা আমি কখনো গ্রহণ করছি না যে একজন এমপি তিনি। তারা অবশ্য অ্যাড্রেস করেই বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের থেকেই এমনটা হয়েছে, এমন অভিযোগই তারা উনি করছেন। বলছেন, ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করলাম। এখন ওইখানের প্রশাসনকে আমি অনুরোধ করব, আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করব যে এই ঘটনা চিহ্নিত করে দোষী ব্যক্তিদের যেন শাস্তির আওতায় আনা যায়। কারণ কি কোনো রকম জুলুমকারীকে আমরা বরদাস্ত করব না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেই দিয়েছেন। আর আমি আপনার কাছে আরেকটু বলতে চাই, আপনি বললেন 20,000-এর মতো না বাংলা শব্দ আছে। আমি ডক্টর ইনামুল হক, বাংলা ভাষার একজন পণ্ডিত, তিনি বলছেন যে টোটাল আমরা যত শব্দ ব্যবহার করি এই দেশে, তার মধ্যে 25% তৎসম শব্দ। তৎসম শব্দ কিন্তু বাংলা না, এটা সংস্কৃতি থেকে আসে। সংস্কৃতি যদি বাংলা বলেন আমার কিছু করার নেই। 5% অর্ধ তৎসম, 60% তদ্ভব, এগুলো কোনো বিদেশি শব্দ 8%, মাত্র 2% বাংলা শব্দ খাঁটি বাংলা, বুঝছেন? আমি ওই হিসাবে বলছি 200, আমি ছোটবেলায় পড়ছি 200-200-র মতো বাংলা শব্দ, এই জন্য বলেছি। যাই হোক, ভুল ভ্রান্তি মানুষের হয়, কিন্তু ডক্টর ইনামুল হকের একটা অ্যানালাইসিস আপনাকে আমি দিলাম। জি আচ্ছা, মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই যে এই যে 21শে ফেব্রুয়ারিতে নবনির্বাচিত এমপিদের রুমিন ফারহানা, তারপর এম এ হান্নান, তাদের শ্রদ্ধা জানাতে গিয়ে যে বাধার সম্মুখীন হলো, এই যে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে যে বাধাটা আসলো, আমরা যদি ধরে নিই তাদের অভিযোগ সত্যি এবং বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এই বাধাটা দিয়েছেন, এমনভাবে থাকলে তারা স্বতন্ত্র হিসেবে, স্বতন্ত্র এমপিরা সরকারের আসলে কতটা সমালোচনা করতে পারবে, আসলেই কি পারবে কিনা এমন বাধার সম্মুখীন হলে? আর আরেকটি বিষয় সেই সাথে যোগ করতে চাই যে আমরা সবসময় দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগ বরাবরই চলে এসেছিল, তো সেই অভিযোগের দিকেই কি বিএনপি হাঁটছে? না, এটা তো সরকার মাত্র যাত্রা শুরু করলো, কিন্তু আমার মনে হয় এই নিয়ন্ত্রণটা আনা উচিত। যে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি আমি, যে উদাহরণগুলো আপনি বললেন, এগুলো আমি দেখেছি। এটা লোকাল যারা নাকি নেতাকর্মী আছে তারা এই কাজটা করেছে, এবং এটা হলো আগে আওয়ামী লীগ আমলে এটা হতো, এবং এই যে উদাহরণটা তারা ফলো করছে, এটা খুবই একটা মন্দ কাজ। আমি এটাকে খুবই তীব্র সমালোচনা করি। কিন্তু আমি আবার এটাও মনে করি, মানে বিএনপি সরকারের যতটুকু নমুনা আমি এ পর্যন্ত গত কয়েকদিনে পেয়েছি, মাত্র তো ভাই এখন 1 সপ্তাহ হয় নাই, তাই না? এত তাড়াতাড়ি তাদেরকে এত কঠিন বিচারের মুখে না আনাই ভালো, বরঞ্চ তাদেরকে আমরা একটু সময় দিতে চাই। সময়টা এভাবে, এই যে ঘটনাটা ঘটেছে, তারা যদি এটা দ্রুত একটা মানে আপনার বিবেচনায় নিয়ে একটা পদক্ষেপ নেয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে কিন্তু আমরা হ্যাপি। এবং আমি মনে করি এটা বিএনপি নেওয়া উচিত, এবং এমনকি আমি মনে করি ইমিডিয়েট নেওয়া উচিত। এটা নিলে কি হবে, বাকি জায়গাগুলোতে একটা মেসেজ চলে যাবে। যদি তারা না নেয় তাহলে আমরা এই সন্দেহটা করতেই পারবো
যে তারা কিন্তু আগের যে সরকার ছিল, যে সরকার আমরা খুব সমালোচনা করি, যে সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি বলে দাবি করি, তাদের মতোই কিন্তু অনুসরণ করি। এটা কিন্তু আগের স্টাইল, পুরানা স্টাইল কিন্তু। এবং এই স্টাইলটা বাড়তে বাড়তে এমন একটাই গিয়েছিল যে বিরোধী দল তো দূরের কথা, নিজের দলেরই মানে বিদ্রোহীরা যায় না হাউকো লাগাই দিত। তো এটা ঠিক না, এটা খুবই অন্যায়। কারণ তারেক রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই, এই সরকার তাদের সবার সরকার। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কথা, কাউকেই ভোট দেন নাই মানে কি, যারা ভোট দিতেই যান নাই ওনারা তাদেরও সরকার। তো এই যে এত বড় একটা ঔদার্য আমি মনে করবো, এটা আমি মনে করি উদারতা, এবং এটাই হওয়া উচিত। আমি সবসময় একটা কথা বলি জানেন, এই দেশের মধ্যে না একটা ঐক্য আনতে হবে ভাই। বিভক্তি দেওয়ার দেশ অগ্রসর করতে পারবেন না। তুমি ভালো না এইটা বইলা বইলা মানুষটাকে ভালো হওয়ার কোনো সুযোগই আপনারা দিচ্ছেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে জামাত নিয়ে যে আলোচনাটা হচ্ছে, জামাতের আমির উনি গিয়েছেন, জামাতের কোনো আমির গত ৭৪ বছরে একবারও যায় নাই, যায় নাই তো যায় নাই, এইবার গেছে, ওকে। এখন কেন আইলেন এটা নিয়ে যদি আপনি সারাদিন আলোচনা করেন। প্রশ্নটা আসলে আসে যে উনি আসার পরে যখন বললেন যে যেটা নিয়ে আর কি চর্চাটা হচ্ছে বেশি, যে আসার পরেও বলছেন যে আমি আসলে এই পজিশনের কারণে আসছি, নিজের থেকে বা দলীয় সিদ্ধান্ত আদর্শিক কারণে আসেন। আমি দেখেছি, পুরো ভিডিওটা আমি দেখেছি। ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি এখানে কেন আসছেন, এটা উনি বলছেন। তো উনি বলছেন আমি বিরোধী দলের নেতা হিসেবে আসছি, আমার সঙ্গে যারা এমপি হয়েছে তারা আসছে, সবাই আসছে, আমরা ফুল। আচ্ছা এই জিনিসটা আসা থেকে আপনি আনহ্যাপি? আমার সিম্পল কথা, উনি আসছেন এ থেকে আমরা আনহ্যাপি? আনহ্যাপি তো না। আমি এটা নিয়ে এমন কষ্টালো শুরু করছি যে আগামীতে ভদ্রলোকের যাবেই না, যে ভাই বিরাট ঝামেলা, তো এটা গেলেও ঝামেলা, না গেলেও ঝামেলা। তো আমার কথা হলো কি, দেশটাকে তো এক জায়গায় আনবে না আপনারা, এই আনার কাজটা আমরা করি না কেন? ঠিক আছে ওনারা ৭৪ বছর আসেন, এখন তো আসছেন, সমস্যাটা কি আপনার? উনি আসলে আমার ওই জায়গাটাকে অপবিত্র হয়ে গেছে নাকি সম্মানিত হয়েছে? আমি সবসময় যে কথাটা বলি ভাই, দেশটাকে তো অগ্রসর করতে হবে। আপনি কিভাবে অগ্রসর করবেন? জামাত গেছে বিরোধী দলে, জামাতের মূল লক্ষ্যটা কি? সারাক্ষণ বিএনপিকে বিরোধিতা করা। এটা আমরা আগে কি শুনছি, একটা দল যে ক্ষমতায় যেতে পারে না, আপনি তো সবাইকে এক হতে বলছেন মাসুদ কামাল। জি আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনি তো সবাইকে এক হতে বলছেন, ৭১ প্রশ্নে কি আসলে সবাই এক হয়েছে? এখনো চেষ্টা করতে দেন, হয় নাই, হতে পারবেন আগামী দিন। কিনা আজকে কি আপনার জীবনের শেষ দিন? আজকে কি দেশের শেষ দিন? শুরু করতে দেন, আপনার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন। আপনাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিব না আমরা, তুই কেন গেলি রে বেটা বল, এবার এখন পরে আমরা ধরতে হবো। ভাই ভদ্রলোক গেছেন, তোকে তাকে আপনি অভিনন্দন জানান, তারা কেন গেলা বলো? স্মৃতিসৌধও যাবে। তো আমার কথা হলো কি, যাবে কি যাবে না সেটা আমার জানার দরকার নাই। আমি সবাইকে চাই, আমি আমাদের জাতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে সবাই সম্মান সহকারে যাবে, আমি এই জিনিসটা চাই। এখন এই জন্য এখন গেল বলে আগে কেন গেল না, এখন কোন আইলা? অতএব তুমি ভাই আপনি একজনকে খারাপ প্রমাণ করে আপনি কি লাভ করবেন? আমার কথাটা তো ওই জায়গায়, ভাই জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমি যে কারণে কোনো দলের কিন্তু নিষিদ্ধ হওয়াটা পছন্দ করি না। আপনি যদি ৫ জন লোককেও নিষিদ্ধ করেন, ওই ৫ জন লোককে তো আপনি বিচ্ছিন্ন করে দিলেন। এখন আবার নিষিদ্ধ হওয়ার দাবি তুলছেন জামাতে তুলুক, ইসলামী। যারা তুলছে এটা তাদের ব্যাপার, আমি তো এটা তুলি না। আমি তো এই দেশে বসে আওয়ামী লীগ আমলে বলছি যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আমি মনে করি এটা, আমার এটা ওপিনিয়ন। আমি জামাতকে যদি নিষিদ্ধ করে, তখন তো আওয়ামী লীগ আমল ছিল, ওই সময় আমি বলছি যে জামাতকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। জি আবার যেদিন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে, আমি ওটা এখনো বলি এ ঠিক হয় নাই। ডিসিশন জনগণকে নিতে দেন। আমরা আগেই মানে এগুলো নিয়ে, আমার কথা হলো কি ভাই, সবসময় মাথায় রাখবেন আলটিমেট গোলটা কি। আলটিমেট গোলটা হলো দেশটাকে সামনের দিকে অগ্রসর করা, এবং সেই গোল অর্জন তখনই হবে যখন জাতিকে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন। আমরা তো জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, সবাই চাই, সবারই প্রত্যাশা, কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর যে অবস্থানের পরিবর্তন হয় তাতে কি আমরা ঐক্যবদ্ধ দেখি তাদেরকে? দেখি নাই, কিন্তু দেখবো না এটাকে আপনাকে কে বললো? দেখবো যে না এটা আপনাকে কে বললো? আমি তো তারেক রহমানের কথা ঐক্যবদ্ধের একটা নমুনা দেখতে পাচ্ছি। দেখেন উনি কি বলেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই, সবাই আমাদের এই সরকার সবার সরকার। যারা ভোট দিয়েছেন তাদের না, সবার। তার মানে কি বিএনপির সরকার, জামাতের সরকার, আর যারা ভোট দেন নাই তার মানে কিন্তু ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের কথা, আমরা তাদেরও সরকার। এটা এর চেয়ে বড় ঐক্যবদ্ধ আপনার ইঙ্গিত আর কোথায় খুঁজবেন?
জি ভাই মাসুদ আমরা কামাল দেখি না, আমরা চেষ্টা করে দেখি। আমার তো ভাই, আমি কিন্তু বিএনপি করি না, আমি জামাতও করি না, কিন্তু কিন্তু আমি এই দেশের একজন নাগরিক হিসেবে মনে করি এটা ছাড়া বিকল্পটাই। আপনারা নিজেরা নীতির মানে মতভেদ থাকবেই, কোনোদিনও জামাতের সঙ্গে আওয়ামী লীগের নীতি এক হবে না। দুই দল, এই দুই দল হয়েও তারা একসঙ্গে থাকবে। ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া হয় না, ভাই ভাই মতবিরোধ থাকে না, থাকে। এই জন্য কি আরেক ভাই ঘর থেকে বের করে দেবে? তারপরে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন না করলে আসলে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবার আপনার কাছে আসবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের তিনি এক ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে আপনারা গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে জঘন্য মিথ্যাচার করেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? গোলাম আজম তো ভাষা আন্দোলন করা ভুল ছিল এমনটাই বলছিলেন, আপনার মতামত শুনতে চাই। যে আপনাকে ধন্যবাদ। দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র এবং নেতা। তো ডাকসুর জেএস ছিলেন অধ্যাপক গোলাম আজম, এবং এই জাতির পক্ষ থেকে, ছাত্র সমাজের পক্ষ থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছে বাংলা ভাষার দাবিকে ত্বরান্বিত করার জন্য যে পেপারটা দেয়া হয়েছিল লিখিত, সেটা কে দিয়েছিলেন? এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো ঐতিহাসিকভাবে যেটা প্রমাণিত, এটার জন্য তো আবার কাদের কথা দিয়ে সাপোর্ট নিয়ে কাউকে প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না। এ জাতি জানে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেও উনি ভাষা সৈনিক, না দিলেও উনি ভাষা সৈনিক। এই ভাষা আন্দোলনে ওনার অবদান আছে। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য যদি মুক্তিযোদ্ধা হওয়া যায়, আশ্রয় দেওয়ার জন্য যদি মুক্তিযোদ্ধা হওয়া যায়, তাহলে পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা এত কড়াভাবে উপস্থাপন করেছে তারা উর্দুকেই রাষ্ট্রভাষা করবে, তাদের সামনে যিনি লিখিত বক্তব্য দিলেন, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার দাবি জানালেন, তার স্বীকৃতি দিতে এত গড়িমেশি কোথায়? তিনি ছাড়াও তো অনেক ভাষা সৈনিক ছিলেন, সবাইকে নিয়ে তো দেয়া হলো না। সবাইকে দেয়া হয়েছে, বাকিদেরকে দেয়া হয়নি বিষয়টা তা না। অর্থাৎ যারা গোলাম আজমের নামে স্লোগান দিয়েছেন, অন্যান্য ভাষা সৈনিকের কেন স্লোগান দেয়া হয়েছে? সবাই, আব্দুল মতিন থেকে শুরু করে নিয়ে যারা, তমাদ্দুন মুসলিম, প্রিন্সিপাল ইব্রাহিম, তারপরে আবুল কাশেম থেকে শুরু করে যাদের অবদান আছে সবাইকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এখানে তো দলের কোনো প্রশ্ন নেই, এখানে দলীয় প্রশ্ন থেকে কেউ এটা করেন নাই। এটা বাংলা ভাষা, এটা খোদার দান, এটা কোনো দলীয় এজেন্ডা, এটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এটা গোলাম আজম সাহেবেরও কৃতিত্ব না, এটা কোনো ভাষা আমাদের মুখের, আমাদের মায়ের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছে, আমরা সেটার প্রতিষ্ঠা চেয়েছি। সে যেই চাক, যে দলের লোক চাক, যে ধর্মের লোক চাক, আমরা তাকেই ভাষা সৈনিক হিসেবে আখ্যায়িত করতে চাই। এটা চাওয়া উচিত। আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা ইন্ডিয়ায় বসে মানে পার হয়ে যে ইন্ডিয়ায় মানে কি করেছেন তা আমরা জানি না, তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে পারে না। আর এই দেশে থেকে ভাষা আন্দোলন করেছেন তাদেরকে ভাষা সৈনিক বলতে কাদের যদি এত মানে হীনমন্যতা থাকে, তাহলে কিভাবে আমরা আগামী দিনে একটা নতুন জাতি গঠন করব? বাকিদেরকে নিয়ে মানে সবাইকে আমরা ধর্ম বর্ণ এখানে বিভক্তি করতে চাই না, দলীয় এজেন্ডা আনতে চাই না। যাদের যতটুকু অবদান আছে সেই অবদান আপনাকে স্বীকার করতে হবে। আচ্ছা, এতদিন পর্যন্ত আপনাদের অবস্থান দেখলাম যে প্রধান বিরোধী দল হিসেবে আপনারা এখন অবস্থান গ্রহণ করেছেন। এখন এতদিন যে রাজপথে বিএনপির সাথে জোটবদ্ধ ছিলেন, তার আগেও আপনারা জোটবদ্ধ ছিলেন নির্বাচনের সময় অনেকবার, তো হঠাৎ করে এই যে বিপরীতমুখী অবস্থান দুই দলের মধ্যে, এখন কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? আপনাদের সম্পর্কের সমীকরণ কি হবে? না দেখেন, এই সরকার মানে নির্বাচনের আগেও জামাতের আমির তারেক রহমানের সাথে দেখা করেছেন, ম্যাডাম জিয়ার মৃত্যুর পরে সমবেদনা জানিয়েছেন, পারস্পরিক এই বোঝাপড়াটা আছে, লন্ডনে গিয়ে দেখা করেছেন। আবার সরকার গঠনের আগে বাংলাদেশের সমস্ত কিছুকে উপেক্ষা করে কিন্তু তারেক রহমান সাহেবও কিন্তু তিনি জামাত আমিরের সাথে দেখা করেছেন। শুধু জামাত আমির না, অন্য অনেক দলীয় নেতাদের সাথে দেখা করেছেন। তার মানে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু তারেক রহমান সাহেব কাজ করছেন। আমি মনে করি এটা যারা চায় না তারা মূলত আমাদের ভিতরে অনেক কিছু দূরত্বর দেয়াল তৈরি করতে চায়। আমরা সেই দেয়ালকে উপেক্ষা করবো ইনশাল্লাহ। আর জামাত ইসলামী বলছে যে আমরা সংসদে এবং সংসদের বাইরে দুই জায়গায় আমরা এই সরকারের বিরোধী দল হিসেবে আমরা গঠনমূলক সমালোচনা করব এবং আমরা একটা শ্যাডো মন্ত্রিসভা তৈরি করব, যার মাধ্যম দিয়ে বিএনপি সরকারের ভিতরে যারা সরকার পরিচালনা করছেন তাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি এবং তাদের কি করা উচিত কি করা উচিত না এই ব্যাপারেও আমরা কি করব,
আমরা মানে আমাদের মতামতগুলো তুলে ধরবো, যাতে করে আমরা পুরো জাতি এখান থেকে উপকার লাভ করতে পারি। আমরা মনে করি গঠনমূলক সমালোচনার মাধ্যম দিয়ে আমরা যদি এই সরকারকে সফল করতে পারি, তাহলে বাংলাদেশ সফল হবে, বিরোধী দলও সফল হবে, সবাই মিলে আমরা সফল হতে চাই। বিরোধী দল হিসেবে আমাদেরও মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আমাদেরও কথা বলার অধিকার দিতে হবে, আমাদেরও একজন পার্লামেন্টের এই যে পার্লামেন্টারিয়ান সিস্টেম, এটা কিন্তু ম্যাডাম জিয়া কিন্তু বাংলাদেশে এনেছিলেন। রাষ্ট্রপতি সরকার থেকে এই যে পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু গণভোটের মাধ্যম দিয়েই বাংলাদেশে এসেছিল। সেই জায়গাতে বিরোধী দলের যে কার্যক্ষমতা আছে, বিরোধী দলের যে ফ্যাসিলিটিগুলো আছে, বিরোধী দলের কথা বলার যে সুযোগগুলো আছে, এই আচার অনুষ্ঠানগুলো পালনের সুযোগ আছে। আপনারা দেখছেন যে এই যে অনুষ্ঠানটা হলো প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বারদের শপথ, সেখানে বিদেশি যত মেহমান এসেছিলেন তারা কিন্তু শুধু সরকারের সাথেই আলোচনায় বসেন নাই, বিরোধী দলের সাথে বসছেন। দিস ইজ দ্য কালচার। এই জায়গা থেকে আমরা সবাই মিলে বাংলাদেশকে আমরা উইন করাবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আবারও ফিরবো আপনার কাছে। আজিজুল বারী হেলাল, যেমনটা বলছিলেন আব্দুল মান্নান, যে আমরা সব দল একসাথে কাজ করতে চাই। এখন প্রতিবাদের আমরা সবসময় দেখি যে বিরোধী দল একটা অবস্থান গ্রহণ করে যে সরকারি দল সম্পর্কে প্রশ্ন তোলে, যদিও আমরা অনেক বছর সেটার প্র্যাকটিসটা চোখে পড়েনি আমাদের দেশে। এখন কি আসলে বিরোধী দল শক্ত অবস্থানে যেতে পারবে বলে আপনার মনে হয়? যে সরকার বিএনপি 2/3 বেশি আসন নিয়ে যে সরকার গঠন করলো, এত বেশি আসন নিয়ে সরকার গঠনের পরও বিরোধী দলকে সেই সুযোগ আসলে দেবে কিনা, সেই প্ল্যাটফর্ম দেবে কিনা প্রতিবাদ করার জন্য বা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন তোলার জন্য? প্রশ্ন তোলার সুযোগ তো দিতেই হবে, প্রতিবাদ করার সুযোগ তো দিতেই হবে। তা না হলে তো আপনার মত প্রকাশের স্বাধীনতা হলো না। আর আমাদের এই যে জন্য আমরা অভ্যুত্থানটা করলাম, 24-এর গণ অভ্যুত্থান, যে অনেকগুলো কাজের মধ্যে একটা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতা তো দিতে হবে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে যদি আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিটোরিয়েট করান ইচ্ছাকৃত, সেগুলো অবশ্য সেই সময় এখন ভেরি আর্লি টু কমেন্ট, এখনই বলা যাচ্ছে না। মান্নানের বক্তব্যকে সাধুবাদ জানাতে হয় এবং হোপ ফর দ্য বেস্ট। সামনে আমরা মনে করি যে একটা দেখেন, একটা সাইকেলের প্রথম সামনের চাকাটা যতই ভালো অ্যাক্টিভ থাকুক না কেন, পাশে যে আরেকটি চাকা থাকে সেটা যদি ফাংশন না করে সাইকেলটি চলতে পারে না। এই জন্য বাংলাদেশের যে গণতন্ত্রের পথে আমরা উত্তরণ ঘটেছি, সেই উত্তরণের জন্য সরকারি দল, বিরোধী দল যদি অন্তত আগামী দেশ উন্নয়নের জন্য, যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে একটা ফ্রাজাইল ইকোনমিক্স, একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, একটা বাজে পলিটিক্যাল সিচুয়েশন আমরা পেয়েছি, এখনও দেশের সব জায়গা রাজনৈতিক ভয়াবহতা, কিছু ভয়ানকতা এখনও বিরাজ করছে, তাই না? আমাদের সমাজগুলো দল মতে একটু বিভক্ত হয়ে গেছে, সমাজ বিভক্ত হয়ে গেছে, জাতি বিভক্ত হয়ে গেছে। এই গত 17 বছরে ফ্যাসিবাদ এগুলো করেছে। এখন আমরা এই ফ্যাসিবাদকে পরাজিত করে নির্বাচনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, ক্রেডিবল নির্বাচন, যেটা জনগণের খুব আশা ছিল, যে শুধু ডোমেস্টিক্যালি ক্রেডিবল না, মানে ক্রেডিবল টু দ্য ইন্টারন্যাশনালি, এরকম একটা নির্বাচন করার পরে একটা সরকার এসছে, সরকার 2/3 মেজরিটি পেয়েছে। তার মানে এই না যে বিরোধী দলের উপরে যে আপনার আক্রমণ করতে হবে। সুতরাং আমরা যে করব না, সেটা আমাদের নেতা তারেক রহমান কিন্তু তার একটা গুড জেস্চার, যে বিফোর টেকিং দ্য ওথ, শপথ নেওয়ার পূর্বেই জামাতে ইসলাম, এনসিপি, ইভেন চরমোনাই পীর সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এটা কিন্তু বাংলাদেশের কালচারে ছিলই না। এটা উনি যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এবং উনি কিন্তু বারবার বলছে, মাসুদ কামাল ভাই খুব নাইসলি বলেছেন, যে তিনি শুধু যারা ভোট দিয়েছে তাদের প্রধানমন্ত্রী না, যারা ভোট দিতে যান নাই, তারা যাকে ভোট দেননি, তার মানে তিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। এবং তিনি বলছে কোনো রকম জুলুমবাজকে তিনি বরদাস্ত করবেন না। আমাদের যে পার্লামেন্টারি বৈঠক আমরা প্রথম যেটা করলাম ওনার সাথে, দায়িত্বহীন কণ্ঠে বলছে যে আপনাদের যারা ভোট দিয়েছে এবং আপনাদের যারা ভোট দেয়নি, উভয়ের কিন্তু আপনি এমপি, অর্থাৎ উভয়ের জন্য আপনার সমান ন্যায় বিচার থাকতে হবে। উনি এই ন্যায় বিচারের কথা কিন্তু লন্ডন থেকে এসেও বলছে, ন্যায় বিচারের কথা। আপনার কথা অনুযায়ী তিনি সবার এবং আমাদের সবার জানা মতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, সবার দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি, এতে কোনো সন্দেহ নেই। এবং যে জেস্টারের কথা আপনি বলছিলেন, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়। কিন্তু পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব
শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন যে সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, হ্যাঁ শপথের প্রয়োজন নাই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, এটাই জুলাই সনদ। এখন হ্যাঁ কিভাবে অটোমেটিক্যালি কার্যকর হবে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য না আপনারা এটা বলেছেন, কিন্তু সেই কারণে আপনারা শপথ নেননি। অটোমেটিক্যালি পাশ হওয়া কি সম্ভব কিনা, এটা যদি, যেহেতু আপনারা 2/3 বেশি আসনে জয়যুক্ত হয়েছেন, যদি বিলটা পাশ না হয় তাহলে তো এটা বাদ হয়ে কোন যাবে। বিল? সংবিধান সংস্কারের আমাদের যে জুলাই সনদের কথা আমাদের বলছি। যে জুলাই সনদ, জি। এটা তো আমরা নোট অফ ডিসেন্ট সহ সবাই সিগনেচার করছি, তাই না? সিগনেচার করছি। এখন এই বিষয়গুলো আলোচনা হবে সংসদে, এর জন্য তো আলাদা করে শপথ নেওয়ার প্রয়োজন নেই। এখন বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ নামে আমাদের শপথ নিতে হবে। সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কোনো বাক্য নেই। এখন সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আপনার ওথ নেওয়া, আরেকটা ওথ নেওয়ার কোনো তো প্রয়োজন নেই। আমি তো দেখছি যে আমরা যে 53-81টা প্রশ্ন যেটা আছে, এটা সংসদে আলোচনা হবে। আলোচনা হয়ে আপনার যে জিনিসগুলো আউটকাম হবে, যে এটা আমরা পাশ করলাম, মনে করেন দ্বিকক্ষ পাশ করলাম, প্রধানমন্ত্রী মেয়াদ পাশ করলাম, আরও কী কী যদি আছে, এগুলো পাশ করার পরে আপনাকে কিন্তু আরেকটা গণভোট করতে হবে। আপনি পাশ করলেই হবে না। যদি এরা মৌলিক, সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক যা যা হবে সেইগুলোকে মানে আরেকটি আরেকটা গণভোট গণভোট করতে হবে, এবং প্রেসিডেন্ট সেটা সিগনেচার করে তারপরে এটা আইন আকারে আসে। এখন আপনি, তাহলে এই গণভোটের আমি তো এই গণভোটের প্রয়োজনটা কিছু, আজকে 2.5 কোটি লোক না ভোট দিয়েছে, তাহলে কি 2.5 কোটি লোক এই জুলাই গণভোটটা এবং হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি, না ভোট, হ্যাঁ ভোট দিয়েছে 4 কোটি 80 লাখ, না ভোট দিয়েছে 2 কোটি 25 লাখ ওইরকম 2.25 কোটি লোক না ভোট দিয়েছে। তাহলে কি আপনাকে বিশ্বাস করতে হবে 2.25 কোটি লোক আমাদের ঐক্যমত কমিশনের এই মতামতকে পছন্দ না, রিজেক্ট করেছে, অথবা শেখ হাসিনার শাসনামলকে জায়েজ করেছে, অথবা গণ অভ্যুত্থানকে নেগেটিভ করেছে? সুতরাং গণ অভ্যুত্থানের এই ভোটের রেফারেন্ডামের এই যে আইডিয়াটাই আমার কাছে একটা আনওয়াইজ ছিল, যে এটা কোন ধরনের কথা। 71 স্বাধীনতার পরে যদি বলতেন যে স্বাধীনতা ঠিক হয়েছে, আমার যুদ্ধটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, হ্যাঁ না ভোট দাও, তো কেউ না কেউ তো নাই দিবেই। তার মানে কি আপনি সাইকোলজি ফিলোসফিক্যালি আপনি রং আইডিয়া ইনপুট করলেন যে এই গণভোটটা। দেখেন 2.25 কোটি লোক না করছে, তার মানে কি 2.25 কোটি লোক হাসিনার ওই শাসনামলকে জায়েজ করছে? তার মানে এই কনসেপ্টটাই, আলী রিয়াজ সাহেবের এই কনসেপ্টটাই আমি ওই সময় আমি তর্ক করেছি, টেলিভিশনে বলছি যে এই তখন যে পরিস্থিতি ছিল, তখন তারা তো নির্বাচনটাই অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, এবং বলছে যে পরিস্থিতি আমাদেরকে জুলাই সনদে সাইন করেছে সবাই ঐক্যমত ভাবে, বুঝছেন? কিন্তু এই যে এই জুলাই সনদের যে আমাদের যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, একটা ফাইন সংসদ দেখতে পাবেন, লাইভ হবে সংসদে। আপনার টেলিভিশন টক শোতে আমরা আলোচনা করতে পারি সংসদে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, তখন সব আপনার দেখতে পাবেন। কিন্তু আপনাকে তার জন্য আলাদা একটা শপথ নিতে হবে, এইটা তো আপনার সংবিধান সম্মত না। সেক্ষেত্রে তাহলে আপনারা যে বলছেন সংসদে বিলটা পাশের কথা, হ্যাঁ না ভোটে যেটি হবে সেটি অ্যাপ্লিকেবল হবে, এমনটাই ভাবছেন আপনারা? আপনি এখন সংবিধানে জুলাই সনদটা আমাদের আলোচনা করতে, পাশ করতে হবে, তো আলোচনা না করে পাশ করেন কি করে? আপনার কিন্তু তর্ক সংসদে এক এক করে আলোচনা করতে, সেটা প্রশ্ন উঠবে, আলোচনা হবে, সেখানে আলোচনা হয়ে আপনার আপনার যেগুলো একমত হবো আমরা সবাই মিলে, যেমন সংবিধানের মূল ভিত্তি এই যে এখন সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আমরাও মানি, এগুলো ঠিক আছে, মুক্তিযুদ্ধের চেতনা, তারপরে ধর্মীয় স্বাধীনতা, সব ঠিক আছে। কিন্তু আমাদের ওইখানে নোট অফ ডিসেন্ট যে আমাদের দলের একটা মূলনীতি আছে যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা। এটা কিন্তু ঐক্যমত কমিশনে নেই, জামাত ইসলামের গঠনতন্ত্র নেই, আমাদের গঠনতন্ত্র। আমরা তো এটা আলোচনা করে আমরা সংবিধানটা আনবো, তখন তো আবার আমার মনে হয় মানুষের মধ্যে এই প্রশ্নটা চলে আসবে, তাহলে আমরা এই গণভোটটা কেন দিলাম, এই প্রশ্নটা আসলে আসবে। আমার কাছে মনে হয় গণভোটটা ওই সময় আমিও বলেছি, মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি টক শো করেছি, আমি ওই সময় বলেছি এটাতে আমার কাছে মনে হয় যে এই গণভোটটা কেন দরকার ছিল। আমরা তো এগুলো আলোচনা করবোই। গণভোটটা দরকার হয়েছিল কি জন্য? একে অপরকে বিশ্বাস করতাম না যে ও যদি ক্ষমতায় যায় তাহলে ও এই সংস্কার প্রস্তাব মানবে না, আমি ক্ষমতায় গেলে আমি মানবো না, তাহলে কি করতে হবে? আমরা গণভোট করে জনগণের উইলটা নিলাম। তো সেই বিশ্বাস কি ভঙ্গ হয়েছে কিনা আপনার কাছে আসি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান?
আচ্ছা দেখেন, মানে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে স্টান বদল করতেছে, যেটা গণভোট বিএনপি চেয়েছে বলেই কিন্তু হয়েছে। আমরা কিন্তু গণভোটটা নির্বাচনের আগে চেয়েছিলাম, বিএনপি একই দিনই চেয়েছে, তার মানে গণভোট বিএনপি চেয়েছে, গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং হাতে ভোট দেওয়ার জন্য তারেক রহমান বলেছেন। এখন যদি বলেন যে গণভোটের প্রয়োজন নেই, আমরা নির্বাচনটাকে মানে নিশ্চিত করার জন্য বলেছিলাম, তাহলে মূলত গণভোট নিয়ে বিএনপি জাতির সাথে একটা প্রতারণায় চলে যাচ্ছে। এই জায়গাটা আমি দ্বিচারিতা আছে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আর আব্দুল মান্নান বলছেন সংবিধানের দোহাই দিয়ে ওনারা যেটা বলছেন, সংবিধানে অনেক কিছু ছিল না যা ইন দি মিন টাইম 5 আগস্টের পরে এই পর্যন্ত ঘটে গেছে, সেগুলোর ব্যাপারে ওনারা কিন্তু বলছেন। সংবিধানে তো তাহলে অন্তর্বর্তীকালীন হ্যাঁ, সরকারও অন্তর্বর্তী ছিল না। সরকার না, আমার এই পালিয়ে প্রশ্নটা যাওয়ার আসতেই হয়, পরে আজিজুল সরকারের বারী কি হবে, হেলাল, এগুলো নাই। সংবিধানে তার মানে হচ্ছে যে নিজেদের সুবিধা যেখানে যে সেই জায়গায় যে অন্তর্বর্তী আমরা সরকারও ছিল না। হাবুটের এটা যদি কেউ 4 বলেন। কোটি মানুষের এই ম্যান্ডেটকে কেউই অস্বীকার করতে পারবেন না। 4 কোটি মানুষের ম্যান্ডেটকে আপনি অস্বীকার করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। জি, আমরা একটু উত্তরটা নিয়ে আমি নিই, একটু বলি, আজিজুল বারী হেলাল। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে আপনার 106 যেটা হাইকোর্টের একটা আপিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রেফারেন্সে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, অতএব এর কথা বলা তার ঠিক মেয়াদ না। নাই তো। আর আমরা যে শপথ নিব না Unlimited। তাও বলা হয়নি। কতগুলো বিষয় আছে যেটা আপনার আলোচনা করে আমরা সংসদে যখন আলোচনা করব, আলোচনা করে কিছু লজ, কিছু ফ্লজ, সব কিছুই আছে। এই সব বিষয়ে আমরা দেখে তারপরে আপনাকে আপনি সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন, আমরা তো এইসব বিষয়ে নিয়ে আলোচনা করব। গণভোটের যে রায়, যে মান্নান একটু বলবে আমাকে বুঝলো, আমরা কিন্তু গণ ঐক্যমত কমিশনে যেটা আছে সেটা গণভোটে পাস হয়েছে, এইগুলো আমরা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। আলোচনা যদি না করি তখন আপনি বলতে পারেন যে প্রতারণা করেছে। আমরা এখনো সংসদ অধিবেশনই শুরু হয়নি এবং আমরা বলছি অবশ্যই আলোচনা করব, সবাই মিলে, আমরা একা না, যারা যারা জিতছে সবাই মিলে আলোচনা করে যেটা হয় আমরা সেটা করব। জনগণ মনে করে কি যে বিএনপি এখন এটা আসলে একটা সময়ের ব্যাপার, আমরা মনে হয় কয়েকদিন দেখতে পারি। নতুন সংসদ গঠন হয়েছে, আর অনেক কিছু দেখার বিষয়। যেহেতু আজিজুল বারী হেলাল ভাই আছেন, আমি একটা বিষয়, এখন টেলিভিশনে 4 জন সাংবাদিকের চাকরি নাই, এই ব্যাপারে ভাই যদি একটু বলতেন। সংবাদপত্রের স্বাধীনতা কি থাকবে না 5 এখন নতুন সরকারের আমলে? এটা ডক্টর ইউনূস সরকারের সময় হয়েছে, মানে না এখন হয়েছে না ওই যে গঠনের ওতের আগে, আমি শুনছি ওতের আগে হয়েছে এটা। তাহলে আপনারা বহাল করে দেন ভাই। আচ্ছা, সবকিছু একটা নিয়ম আছে, কারা করছে কেন করছে আমি এত কিছু জানি না। যদি অন্যায় হয়ে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত এবং তাকে ফেরত নেওয়া উচিত। আমাদের ওতের আগে হয়েছে, ওই সরকার তার জবাব দেবে এবং এই সরকারের যদি এটা তার নজরে আসে অবশ্যই এই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া উচিত। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী দল। আর আপনি বলছেন যে গণভোটের যে রায়, এই রায়কে কার্যকর করার জন্য অবশ্যই আমাদের সংসদে আলোচনা হবে। এর জন্য শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে ওই মানে দুইটা সংসদ মনে দরকার নেই। মানে অন্তর্বর্তীকালীন সরকার একবারে সিএসি তারা শপথনামা তৈরি করে আলাদা 2টো শপথনামা রেডি করে কিন্তু সবাইকে ফাইলে দিয়েছিলেন। কাজেই এটা রাতারাতি ওনারা কোনো ইশারায়, কোনো জায়গার ইশারায় হয়তো ওনারা এটা নেন না, এটা জাতির কাছে আরো কয়েকদিন গেলে স্পষ্ট হবে। জি, কয়েকদিন গেলে আমার মনে হয় স্পষ্ট হবে। আমি আপনার সাথে একমত। আজিজুল বারী হেলাল এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনারা দুজনই যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন, আমার মনে হয় কয়েকদিন অপেক্ষা করার বিষয় রয়েছে। মাসুদ কামাল, সবাই এই যে একমতে আসা, ঐক্যমতে আসার যে বিষয়টা, আপনার কি মনে হয় যে এই সরকারে আমরা সেটি দেখতে পাবো? আজ 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনেও অফিস করেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু ভালো দিকও উঠে আসছে যেটা আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন তিনি, সবার মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা আগে দেখিনি, বড় বড় নেতার মধ্যে একজন একজনকে কংগ্রাচুলেট করছেন, তারেক রহমানের আজকের অফিস করা, প্রোটোকলের গাড়ি কমিয়ে আনা, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? অবশ্যই ভালো দিক। আমি আপনার কাছে ছেড়ে দিতে চাই যে আপনি কেমন। আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে বলবো, আমি ছোট ছোটকে বলবো, আমি বেশি সময় নেব না। ওই যে আমি প্রথমে বললাম না, একেবারে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, শেষ দিকে। আপনি আমাকে 2 মিনিট সময় দিবেন তো নাকি? 2 মিনিট দেন, 2 মিনিট শেষ করবো। আচ্ছা, আমি প্রথমে বললাম না যে আপনার ইনকিলাব এটা নিয়ে এত আপত্তির কি আছে? এটা যখন আমি বলি তখন কিন্তু একটা মানুষের মনে একটা ভিন্ন ধারণা চলে যায়। কেন আমি যদি তখন পাশাপাশি বলি যে আপনি ইনকিলাবও বলবেন, আমি জয় বাংলাও বলবো,
তখন কি ইনকিলাব ওলারা রাজি হবে? যদি রাজি না হয় তাহলে বুঝতে হবে উনি একটা মতলব থেকে ইনকিলাব বলছেন। এই যে টুকু সাহেব যে কথাটা বলছেন, উনি কিন্তু এই কথাটাই বলছেন যে আপনি ইনকিলাব বলবেন, কোনো সমস্যা না, আমি জয় বাংলা বলবো, দুটোই বাংলা শব্দ, কিন্তু এটা নিয়ে আপনার আপত্তি আছে। কখনো জয় বাংলা বলেন না না, আমি তা বলছি না। হ্যাঁ, জি, কি বলে না, উনি তার জয় উনি না বাংলা বলুক, শব্দ উনি না বলুক, আমি আমার কথা বলতেছি। কাজেই শব্দের যদি আপনি জয় বাংলা একটা বলে শব্দ কিন্তু জয় গ্রহণ বাংলার করেন, কারণে বহিষ্কার হতে হয়েছে না এমন না, আমার কথা হলো উদাহরণ কিন্তু ইনকিলাব রয়েছে। জিন্দাবাদ আপনি বলবেন, ইনকিলাব জিন্দাবাদ বলবেন না, আপনি পিনাকি সাহেব বলবে, ওকে, নো প্রবলেম, পিনাকি সাহেব কারো কারো পীর হইতেই পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জয় বাংলা তো আপনাকে বলতে দিতে হবে। কাজে দুটোই কিন্তু ব্যালেন্স করতে হবে। 10 সেকেন্ড ভাই, আপনার আপনি অনেকক্ষণ কথা বলবেন, তাকে সময় যেত আমার। ভাই আমি একটা প্রশ্ন রাখি, জয় বাংলা একেবারে শেষ তা পর্যায়ে চলে কোন এসেছি। বাংলার জয়, এটা ঠিক করুন। বাংলা যে কোনো বাংলা, বাংলা, ইনকিলাব, কোন বাংলা। ইনকিলাব, হ্যাঁ? কোন ইনকিলাব? ইনকিলাব তো বিপ্লব, ইনকিলাব কিসের বিপ্লব? যে কোনো ইসলামিক বিপ্লব, যে কোনো সমাজতান্ত্রিক বিপ্লব, সব বিপ্লব। নাকি কোন বিপ্লব বলেন? কামাল ভাই সব বিপ্লব। সব তাহলে ওটা সব না আমাদের না, বাংলা সব করতে হবে না। না না না, এখন কথা হলো কি বাংলা ভাই, তো দুইটা, যে রাষ্ট্রীয় কে পরিচয় কোন দুইটা। অর্থে বলতে দেন তার এপার ব্যাপার, বাংলা, তাকে বলতে দেন, জি। তাকে বলতে দেন, অসুবিধাটা কি আছে? আমি তো বলতে চাই এইখানে হলো যে একটা কোন জিনিস বাংলার জয়, আমি বলি বুঝতে আপনাকে, পারছি। কোন ভাই বাংলা আপনি করে- যেভাবেই বলেন, আমার কথা হলো কি, ভাষা যখন আপনি বলবেন তখন সব ভাষায় কিন্তু ভাষার মধ্যে কোনো পলিটিক্স ঢুকায় না। আইন করে জয় যখন বাংলা আপনি ভাষার বলানোর মধ্যে কোনো politics দরকার ছিল না। ঢুকাবেন, আমাদেরকে শেষ করতে ব্যবহার হচ্ছে। করে বলানোর কোনো এখন আপনি, দরকার ছিল না। আমি যখন আমাদেরকে বলি শেষ করতে যে হচ্ছে। ইনকিলাব বলা যাবে, তখন আপনি খুশি হবেন, যখন আমি বলবো জয় বাংলা বলতে দিতে হবে তখন আপনি দুঃখিত হবেন। তার মানে কি, আপনি কিন্তু রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছেন, ওইটা হয় না। আমার বক্তব্য ওইটাই। আর আর পরে যেটা বলেন আপনি যে গণভোট নিয়ে, আমি গণভোটের দুটা কথা বলি। এই গণভোটটা বেসিক্যালি চাপায় দেওয়া হয়েছে, জি, এই গণভোট, এবং এই গণভোটটা নিয়ে বিএনপি যে রাজি হয়েছে হা ভোট দেন, এটা এক বিএনপি মিনিট আসলে সময় আছে ব্ল্যাকমেল হাতে। করা হয়েছে। জি। বিএনপি কিন্তু ব্ল্যাকমেলের শিকার। আমি বিএনপির উপর দুঃখিত এই কারণে, তারা ব্ল্যাকমেলের শিকার হইল কেন? তারা ভয় পাইছে। আমি যদি না বলি যে হাবট দিয়েন না, যদি আমি না বলি তাহলে হয়তো সবাই বলবে এই যে সংস্কার চায় না। আসলে সংস্কারের নামে আলী রিয়াজ সাহেব যা করছে, আচ্ছা আমি একটা শব্দ বলি যে আপনার তিনজন আছেন, ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ, মাসুদ কামাল, আমাদেরকে শেষ করতে হচ্ছে, একদমই শেষ পর্যায়ে। পার্টনারশিপটা কি কেউ বুঝেন না, অথচ 84 নম্বর হলো এইটা যে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যুক্ত হতে হবে। এটা কি কেউ বুঝে? এটা হলো কি ওই সংস্কারের 84 নম্বর ধারা। তো এই হলো আলী রিয়াজ সাহেবের মতলব। সংস্কারের যে এবং এই দিকগুলো open আছে government এগুলো আমাদেরকে partnership-এ receive- ওই যে এগুলো বলতে LGBTQ আপনি বলি, LGBTQ ওইটাও আছে। ছোট্ট একটা বিষয়কে নিয়ে আসলে এই ছোট্ট একটা আলোচনা বিষয় চলবে, নিয়ে আমাকে আমাদের শেষ মৌলিক করতে হচ্ছে। জিনিসকে অনেক মানে অনেক skip ধন্যবাদ, করার কোনো আমাকে সুযোগ নেই। ধন্যবাদ দেওয়ার ছোট্ট সুযোগ বিষয়কে দেবেন। স্কিপ করে জি, আমাদের আমাকে বড় বিষয়গুলোকে স্কিপ করার কোনো ধন্যবাদ সুযোগ দেওয়ার নেই। সুযোগ দেবেন জনাব মাসুদ কামাল, আজিজুল বারী হেলাল এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ করা আলাপের আজকের আয়োজনে আসার জন্য। দর্শক, করা আলাপ শেষ করছি আজ এখানেই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।